শহরটা আজ বড্ড বেশি শান্ত। বিকেলের মরা রোদে যখন কফি শপের জানালার পাশে গিয়ে বসলাম, তখন বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। ঠিক এমন এক দিনেই ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। 5 বছর কেটে গেছে, কিন্তু স্মৃতিগুলো আজও আমার হৃদয়ে ঠিক ততটাই সজীব। দরজার বেলটা বেজে উঠল, আর আমি জানতাম ও আসবে। ওই তো নীল রঙের শাড়ি পরে নীলা ভেতরে ঢুকছে। তুমি আসবে আমি জানতাম। নীল রঙে তোমাকে আজও ঠিক আগের মতোই অপূর্ব লাগছে। তুমি সময় পাল্টে ফেললেও নিজের অভ্যাসগুলো তো পাল্টাওনি তানভীর। ঠিক 10 মিনিট আগেই পৌঁছে গেছো। অভ্যাস কি আর চাইলেই পাল্টানো যায়? বিশেষ করে যে অভ্যাসগুলো তোমার সাথে জড়িয়ে আছে। কফি অর্ডার দেব নাকি আজও সেই আদা চা? আজ কফিই হোক, তবে চিনি ছাড়া। জীবনটা তো এমনিতেই অনেকটা তেতো হয়ে গেছে আমাদের, তাই না? জীবন তেতো হয়নি নীলা। আমরা হয়তো সময়টাকে ঠিকমতো ধরতে পারিনি। আমাদের মাঝখানের এই নীরবতাগুলো আমাকে খুব কষ্ট দেয়। তুমি কি আজও সেই নীল খামটা সাথে নিয়ে এসেছো, যেটা নিয়ে তুমি শেষ চিঠিতে লিখেছিলে? আমি পকেট থেকে একটা ভাঁজ করা নীল খাম বের করি। হ্যাঁ, এনেছি। এটা তোমাকে দেওয়ার জন্যই আজ এখানে আসা। এই খামে কোনো অভিযোগ নেই, শুধু কিছু না বলা কথা আছে। তানভীর, আমরা কি আবার সব আগের মতো শুরু করতে পারতাম না? পৃথিবীটা গোল নীলা, কিন্তু সময়টা একদম সোজা পথে চলে। আমরা হয়তো অনেকটা পথ দূরে চলে এসেছি, কিন্তু এই চিঠিতে যা আছে তা পড়লে তুমি বুঝবে দূরত্ব থাকলেও ভালোবাসাটা কখনো কমেনি। কফি শপের কোণে আমাদের টেবিলটা যেন এক টুকরো বিচ্ছিন্ন দ্বীপ হয়ে দাঁড়িয়ে আছে। বাইরে বৃষ্টির বেগ বেড়েছে। কাচের দেওয়ালে জলবিন্দুরা একে অপরের সাথে পাল্লা দিয়ে নিচে নামছে। নীলা কাপে চুমুক দিল না, তার দৃষ্টি নিবদ্ধ আমার দেওয়া সেই নীল খামটার দিকে। তানভীর, মনে আছে আমাদের সেই প্রথম বিকেলের কথা? ধানমন্ডি লেকের ওই বেঞ্চটাতে বসে তুমি সারাটা সময় শুধু ঘাসের দিকে তাকিয়েছিলে, একটা কথাও বলতে পারোনি। মনে থাকবে না কেন? আমার বুকটা তখন ড্রাম পেটাচ্ছিল। ভেবেছিলাম তুমি বোধহয় বিরক্ত হয়ে চলেই যাবে। কথা গুছিয়ে বলতেই পারছি না। এমন একজনকে কার ভালো লাগে? বোকা, তোমার ওই কথা বলতে না পারাটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। মনে হয়েছিল ছেলেটা অত্যন্ত মিথ্যা কথা দিয়ে আমাকে ভোলানোর চেষ্টা করছে না। কিন্তু তারপর তো অনেক কথা হলো, কত রাত জেগে ফোন আলাপ, কত হাজারো স্বপ্ন। তারপর হঠাৎ করে সব কেন যেন উলটপালট হয়ে গেল। মাঝে মধ্যে ভাবি, আমরা কি একে অপরকে খুব বেশি বুঝে ফেলেছিলাম? হয়তো, অথবা আমরা নিজেদের ইগোকে ভালোবাসার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। সেই যেবার তুমি আমার উপর রাগ করে 1 সপ্তাহ ফোন বন্ধ করে রাখলে। আমি আসলে ভয় পেয়েছিলাম নীলা। তোমার বাবা যখন আমাকে স্পষ্ট বলে দিলেন যে আমার মতো সাধারণ একজনের হাতে তিনি তোমাকে তুলে দেবেন না, তখন নিজের ওপর ঘৃণা হচ্ছিল। আমি তোমাকে হারিয়ে ফেলার ভয়েই তোমার থেকে দূরে সরতে চেয়েছিলাম। নীলা খামটা খুলে চিঠিটা বের করতে করতে বলে, আর আমি ভেবেছিলাম তুমি আমাকে আর চাও না। তুমি কি জানো ওই 1 সপ্তাহে আমি কতবার তোমার বাসার সামনে দিয়ে রিক্সা নিয়ে ঘুরেছি, শুধু যদি একবার তোমাকে দেখতে পাই। তুমি আসতে? অথচ আমি জানতামই না। আসলে আমরা দুজনেই অভিমানে চশমা পড়েছিলাম, তাই আসল সত্যটা দেখতে পাইনি। নীলা চিঠির প্রথম লাইনটাই চোখ বুলিয়ে থমকে গেল। এখানে তুমি লিখেছো, নীলা, আমি তোমাকে মুক্তি দিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু নিজের মনকে কোনো দিন মুক্ত করতে পারিনি। এটা কি সত্যি? একদম সত্যি। গত 3 বছর আমি তোমার সাথে কোনো যোগাযোগ করিনি ঠিকই, কিন্তু এমন কোনো দিন নেই যেদিন তোমার কথা ভাবিনি। নীল রং দেখলেই তোমার কথা মনে পড়ে। বৃষ্টি নামলে তোমার প্রিয় সেই গানটা গুনগুন করি। আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টাটা আসলে কেবল অভিনয় ছিল।
তাহলে আজ কেন এই দেখা করা? কেন আবার এই পুরনো ক্ষতগুলো খুঁচিয়ে তোলা? কারণ আমি আর মিথ্যে অভিনয়টা করতে পারছি না নীলা। আমি শুনেছি তোমার বিয়ে ঠিক হয়েছে। আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি কি সত্যি ভালো আছো? বাইরে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র হয়েছে। কফি শপের ভেতরে হালকা ধোঁয়ার সাথে ক্যাফেনের গন্ধ মিশে আছে। আমাদের টেবিলের মাঝখানে রাখা সেই নীল চিঠিটা এখন নীলার হাতের কাঁপুনিতে কাঁপছে। আমার করা সেই প্রশ্নটা যেন বাতাসের সবটুকু অক্সিজেন শুষে নিয়েছে। নীলা দীর্ঘক্ষণ চুপ করে রইল, যেন উত্তরটা গোছাতে ওর কয়েক বছর সময় লেগে যাচ্ছে। নীলা দীর্ঘ শ্বাস ফেলে জানালার দিকে তাকিয়ে আছে। ভালো থাকার সংজ্ঞাটা কি তানভীর? প্রতিদিন নিয়ম করে বেঁচে থাকা, নাকি মনের গভীরে কাউকে লুকিয়ে রেখে লোক দেখানো হাসি হাসা? তুমি জানতে চেয়েছো আমি ভালো আছি কি না। সত্যিটা হলো আমি শুধু টিকে আছি। তোমার বিয়ে ঠিক হয়েছে শুনে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম নীলা। বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল আমার পায়ের তলার মাটি কেউ কেড়ে নিয়েছে। তুমি কি সত্যিই ওই মানুষটাকে ভালোবাসতে পারবে? ভালোবাসা কি এতই সহজ? বাবা মা যখন তোমার আর আমার সম্পর্কের কথা জানতে পারলেন, তখন তারা আমাকে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে বিচার করতে শিখিয়েছিলেন। তারা বলেছিলেন ভালোবাসা দিয়ে পেট ভরে না। আমি তখন ক্লান্ত ছিলাম তানভীর। তোমার ওই নীরবতার সাথে লড়াই করতে করতে আমি বড্ড হাঁপিয়ে উঠেছিলাম। আমি তো তোমাকে ছেড়ে যাইনি নীলা। আমি শুধু সময় চেয়েছিলাম নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য। আমি চেয়েছিলাম তোমার বাবার সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে। কিন্তু তুমি কি একবারও আমার জন্য অপেক্ষা করতে পারতে না? কতদিন অপেক্ষা করতাম? তুমি ফোন বন্ধ করে রাখলে, কোনো মেসেজের উত্তর দিলে না। আমার মনে হয়েছিল আমি একতরফা এক মরীচিকার পেছনে ছুটছি। আর এখন যখন সব কিছু প্রায় চূড়ান্ত, তখন তুমি এসেছো এই নীল খাম নিয়ে। এই চিঠির কথাগুলো আজ থেকে 3 বছর আগে বললে কি হতো না? আমি কাপুরুষ ছিলাম নীলা। আমি ভেবেছিলাম তোমাকে সুখী দেখতে চাইলে আমার সরে যাওয়াটাই শ্রেয়। কিন্তু আজ যখন শুনলাম তুমি অন্য কারো হয়ে যাচ্ছ, তখন বুঝতে পারলাম তোমাকে ছাড়া আমার অস্তিত্বই অর্থহীন। এই চিঠিটা আমি লিখেছিলাম যেদিন তুমি শেষবার আমার সাথে দেখা করতে চেয়েছিলে, আর আমি আসিনি। ওই দিন আমি 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে, তুমি আসোনি। আজ এই চিঠিতে লিখেছো তুমি আমাকে কতটা ভালোবাসো। কিন্তু তানভীর, এই ভালোবাসার মূল্য এখন কতটুকু? সামনের মাসে আমার বিয়ে, কার্ড ছাপানো হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাই জানে। এখন আমি কি করব? চলো সব ফেলে কোথাও চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না, যেখানে কোনো ইগো বা পারিবারিক মর্যাদা আমাদের বাধা দেবে না। আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো নীলা, কোনো অভাব বুঝতে দেব না। তুমি আজও সেই আগের মতোই রয়ে গেলে তানভীর। বড্ড বেশি আবেগী। পৃথিবীটা গল্পের বইয়ের মতো সুন্দর না। আমি চাইলে আজ তোমার হাত ধরে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমার অসুস্থ বাবার মুখটা কি আমি আর কোনোদিন দেখতে পারবো? আমার পরিবারের সম্মানের কি হবে? তাহলে কি এটাই শেষ? আমরা কি এভাবেই একে অপরের থেকে হারিয়ে যাব, শুধু একটা নীল খাম আর কিছু অধরা স্মৃতির ভিড়ে? কিছু গল্প অসম্পূর্ণ থাকাই ভালো তানভীর। এই অসম্পূর্ণতা আমাদের মনে করিয়ে দেবে যে আমরা এক সময় একে অপরকে পাগলের মতো ভালোবাসতাম। চিঠিটা আমি নিয়ে যাচ্ছি। এটা আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। কিন্তু আমাকে আর খুঁজো না। তুমি কি শেষবারের মতো একবার বলবে যে তুমি আমাকে আর ভালোবাসো না? একবার বলো, তাহলে আমি আর কোনোদিন তোমার সামনে আসব না। নীলা দরজার দিকে এগিয়ে গিয়ে থামল, ফিরে না তাকিয়েই বলল, মিথ্যা বলতে পারি না তানভীর। আমি তোমাকে ভালোবাসি, বাসবো। কিন্তু আমাদের পথ এখন আলাদা। ভালো থেকো। নীলা যখন দরজার দিকে পা বাড়ালো, তখন বাইরে বজ্রপাতের শব্দে পুরো ক্যাফেটা কেঁপে উঠল। আমি বুঝলাম আজ যদি ওকে যেতে দিই, তবে এই বৃষ্টির জলে আমার অস্তিত্বও ধুয়ে মুছে যাবে। আমি দৌড়ে গিয়ে
ওর পথ আগলে দাঁড়ালাম। ক্যাফে দু একজন কৌতূহলী চোখে আমাদের দিকে তাকালো, কিন্তু আমার সেদিকে খেয়াল ছিল না। না নীলা, এভাবে তুমি যেতে পারো না। তুমি বিদায় বললেই সব শেষ হয়ে যায় না। আমাদের এই 5 বছরের প্রতিটা মুহূর্ত কি এতই ঠুনকো যে তুমি একটা কার্ড ছাপানোর দোহাই দিয়ে সব চুরমার করে দেবে? তানভীর, আমায় যেতে দাও প্লিজ। পথ ছাড়ো। তুমি বুঝতে পারছো না আমি কতটা অসহায়। আমার উপর একটা পুরো পরিবারের ভার। আমি নিজের সুখের জন্য সবাইকে ধ্বংস করতে পারবো না। আর আমাকে ধ্বংস করবে? তুমি কি ভেবেছ তুমি চলে যাওয়ার পর আমি খুব সুখে থাকব? নীলা, তাকিয়ে দেখো আমার দিকে। আমি গত 3 বছর মৃত মানুষের মতো বেঁচেছিলাম, শুধু এই আশায় যে একদিন তোমাকে সব বুঝিয়ে বলবো। আজ যখন সুযোগ পেয়েছি, তখন আমি তোমাকে কোনো মিথ্যে ত্যাগের মহিমায় ছেড়ে দিতে পারবো না। তুমি কি চাও তানভীর? আমি কি করব? কাল আমার বাড়িতে মেহমান আসবে, পরশু থেকে অনুষ্ঠান শুরু। আমি এখন কিভাবে সব অস্বীকার করি? বাবা সহ্য করতে পারবেন না। তোমার বাবা সহ্য করতে পারবেন না, কারণ তিনি জানেন না তুমি আমাকে কতটা ভালোবাসো। তিনি শুধু তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। চলো, আজ আমি তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো। আমি বলবো যে আমি আগের সেই লক্ষ্যহীন তানভীর নয়। আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আমি তোমাকে সুখী রাখার ক্ষমতা রাখি। না, তুমি বাবাকে চেনো না। তিনি তোমাকে অপমান করবেন। তিনি কোনোভাবেই এই বিয়ে ভাঙবেন না। সব ঠিক হয়ে গেছে তানভীর। এখন আর ফেরার পথ নেই। পথ নেই মানে কি? পথ আমরা তৈরি করব। নীলা, ভালোবাসা কি শুধু লুকোচুরি করার জন্য? যদি আজ আমরা রুখে না দাঁড়াই, তবে সারা জীবন আমাদের এই নীল খামের মতো বন্ধ হয়ে থাকতে হবে। তুমি কি চাও অন্য কারোর সংসারে গিয়ে প্রতিদিন রাতে আমার কথা ভেবে বালিশ ভেজাতে? নীলা চুপ করে রইল। ওর চোখের জল থামছেই না। আমি আমি জানি না। আমি শুধু জানি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু সাহস পাচ্ছি না তানভীর। আমার হাতটা শক্ত করে ধরো। এই প্রথমবার সব ভয় পেছনে ফেলে আমার সাথে চলো। আমরা পালাবো না, আমরা লড়াই করব। আমি এখনই তোমার বাড়িতে যাব। তোমার বাবার হাত ধরে বলবো যে তার মেয়ের সুখ শুধু আমার কাছে আছে। যদি তিনি আমাদের তাড়িয়ে দেন, অন্তত আমরা জানবো যে আমরা চেষ্টা করেছি। নীলা কিছুক্ষণ তানভীরের চোখের দিকে তাকিয়ে থাকে, যেন নিজের হারানোর সাহস ফিরে পেল। তুমি সত্যিই যাবে? আমার বাবার সামনে দাঁড়াতে পারবে? তুমি জানো তো তিনি কতটা কঠোর। তোমার জন্য আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে পারি নীলা। আর তোমার বাবা তো শুধু একজন মানুষ। শুধু তুমি পাশে থেকো। তুমি যদি আমার হাতটা ধরে রাখো, তবে কোনো ঝড়ই আমাকে টলাতে পারবে না। ঠিক আছে, আমি আর পালাবো না। অনেক কেঁদেছি, অনেক সহ্য করেছি। আজ যা হয় হবে। আমি তোমার সাথেই যাব। আমি নীলার চোখে জল মুছে দিলাম। কফি শপের বিল মিটিয়ে আমরা যখন বাইরে বেরোলাম, তখন বৃষ্টি কিছুটা কমে এসেছে। আকাশটা পরিষ্কার হতে শুরু করেছে। আমি জানি সামনে এক কঠিন যুদ্ধ, কিন্তু আমার পাশে আজ নীলা আছে। আমরা রিকশায় উঠলাম। আমাদের গন্তব্য নীলার বাড়ি, যেখানে আজ এক নতুন গল্পের সূচনা হতে যাচ্ছে। রিকশাটা যখন নীলার বাসার গেটের সামনে থামল, তখন চারপাশটা আলোকসজ্জায় ঝলমল করছে। বাড়ির সামনে বড় একটা তোরণ তৈরি করা হয়েছে, যেখানে সোনালি অক্ষরে লেখা নীলা আর অপরিচিত সেই বরের নাম। গেটের ভেতর থেকে মানুষের হাসাহাসি আর উৎসবের আমেজ ভেসে আসছে। নীলা রিকশা থেকে নামার পর ওর পা দুটো যেন কাঁপছিল। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। ভয় পেও না নীলা। আজ যদি আমরা পিছিয়ে যাই, তবে এই আলো আমাদের জীবনের জন্য অন্ধকারে ঢেকে দেবে। নিজেকে শক্ত করো। নীলা তরুণের দিকে তাকিয়ে কাপা গলায় বলে, ওই নামটা দেখছো তানভীর? ওই নামের পাশে আমার নামটা বসার কথা। ভেতরে সব আত্মীয় স্বজন। এই অবস্থায় আমরা ভেতরে ঢুকলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে।
কেলেঙ্কারি হোক বা ঝড় উঠুক, আজ সত্যিটা সামনে আসা দরকার। চলো, আমি তোমার সাথেই আছি। আজ কোনো পালানো নয়, শুধু মুখোমুখি হওয়া। আমরা যখন ড্রয়িং রুমে ঢুকলাম তখন সবাই স্তব্ধ হয়ে গেল। হাসাহাসি থেমে গিয়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। নীলার বাবা জনাব আসাদ চৌধুরী সোফায় বসে কয়েকজনের সাথে কথা বলছিলেন। আমাদের দেখে তিনি চশমাটা নাকের ডগায় নামিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তার চোখে মুখে বিস্ময় আর রাগের ছাপ স্পষ্ট। নীলা, এ কি কাণ্ড! এই ছেলেটা এখানে কেন? আর তোমার এই অবস্থা কেন? ভিজে একসার হয়ে আছো যে? বাবা, তানভীর আমার সাথে এসেছে। ও তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চায়। প্লিজ ওকে একটু সময় দাও। কিসের কথা? ওর সাথে কথা বলার কি আছে? আমাদের বাড়িতে এখন উৎসব চলছে, আর তুমি এই রাস্তার ছেলেকে ধরে নিয়ে এসেছো? লোকলজ্জার ভয়ও কি তোমার নেই? আঙ্কেল, আমি রাস্তার ছেলে নই। আমি সেই তানভীর যাকে আপনি 3 বছর আগে অযোগ্য বলে ফিরিয়ে দিয়েছিলেন। আজ আমি নিজের যোগ্যতায় এখানে দাঁড়িয়েছি। যোগ্যতা? তুমি কি জানো নীলার বিয়ে কার সাথে ঠিক হয়েছে? সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ডিরেক্টর। তোমার সেই যোগ্যতা হয়েছে যে তার সাথে পাল্লা দেবে? টাকা দিয়ে আপনি হয়তো বিলাসিতা কিনতে পারবেন আঙ্কেল, কিন্তু নীলার সুখ নয়। ও গত 3 বছর ধরে মৃত মানুষের মতো দিন কাটিয়েছে। আপনি কি একবারও ওর মনের খবর নিয়েছেন? চুপ করো, একদম চুপ। নীলা, এখনই একে বিদায় করো, নইলে আমি এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে গেছ তুমি। মান সম্মান কি শুধু মানুষের কথাই হয় বাবা? নিজের মেয়ের জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, সেটা কি তোমার কাছে কোনো অসম্মান নয়? আমি তানভীরকে ভালোবাসি, আর ও ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কত বড় মুখ তোমার! আমার মুখের ওপর কথা বলছো? এই ছেলের জন্য তুমি নিজের বাবাকে ভুলে গেলে? এখনই ঘর থেকে বের হয়ে যাও তোমরা। আঙ্কেল, আমরা এখান থেকে যাব না। আপনি চাইলে পুলিশ ডাকতে পারেন অথবা আমাদের অপমান করতে পারেন, কিন্তু নীলার বিয়ে অন্য কোথাও হবে না। আমি ওকে নিতে এসেছি এবং আমি ওকে নিয়েই যাব, যদিও নিজের ইচ্ছায় আমার সাথে যেতে চাই। তুমি কি জানো তুমি কি বলছো? কাল গায়ে হলুদ, সব আয়োজন শেষ। এখন বিয়ে ভেঙে দিলে আমি মানুষের কাছে মুখ দেখাবো কিভাবে? আমি হার্ট অ্যাটাক করে মারা যাব নীলা। বাবা, ভুল মানুষের সাথে সারা জীবন কাটানোর চেয়ে একদিনের লোকলজ্জা অনেক ভালো। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তানভীর নিজেকে বদলে ফেলেছে। ও এখন প্রতিষ্ঠিত। ও আমাকে সুখী রাখবে। আঙ্কেল, আমি কথা দিচ্ছি, আপনার সম্মানে যাতে কোনো আঁচ না লাগে আমি সব ব্যবস্থা করব। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনার জেদের জন্য দুটো মানুষের জীবন নষ্ট করবেন না। আমাদের একবার সুযোগ দিন। পুরো ঘর তখন নিস্তব্ধ। আত্মীয় স্বজনরা ফিসফাস করছে, কিন্তু আসাদ চৌধুরী কোনো কথা বলছেন না। তিনি শুধু শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছেন। নীলা ওর বাবার হাতটা ধরে কাঁদছে। আমি জানি না এই নীরবতা কিসের ইঙ্গিত, ঝড় থামার নাকি নতুন কোনো বড় ঝড়ের পূর্বাভাস। ড্রয়িং রুমের সেই ভারী নীরবতা যেন কাটতেই চাইছিল না। নীলার বাবা আসাদ চৌধুরী দীর্ঘক্ষণ তার মেয়ের কান্নারত মুখের দিকে তাকিয়ে রইলেন। ওনার শক্ত চোয়াল ধীরে ধীরে শিথিল হয়ে এলো। পাশের ঘর থেকে নীলার মা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। ওনার চোখে মুখে আতঙ্ক আর বিস্ময়। তিনি একবার নীলার দিকে আরেকবার আমার দিকে তাকালেন। বাড়ির ভেতরের গুঞ্জনটা এক কান পাতলেই শোনা যাচ্ছে। তুমি আবার কেন এলে বাবা? এই মেয়েটাকে নিয়ে তোমরা আর কত টানাটানি করবে? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এখন এসব করা কি ঠিক হচ্ছে? আন্টি, আমি কাউকে কষ্ট দিতে আসিনি। আমি শুধু সেই অধিকারটা ফিরে পেতে এসেছি যেটা আমার থেকে 3 বছর আগে কেড়ে নেওয়া হয়েছিল। আমি জানি আমি নিখুঁত নই, কিন্তু নীলার জন্য আমার চেয়ে বেশি কেউ লড়বে না। মা, তুমি তো জানো আমি গত কয়েকটা বছর কিভাবে কাটিয়েছি। একটা দিনও কি আমি হাসি মুখে খেয়েছি? তোমরা কি সত্যি চাও আমি সারা জীবন একটা জীবন্ত লাশ হয়ে অন্য কারো ঘরে থাকি? আমি কি সত্যিই এতই নিষ্ঠুর বাবা? আমি তো চেয়েছিলাম আমার মেয়েটা যেন কোনো অভাব না দেখে। তানভীর, তুমি তখন কিছুই করতে না।
তোমার ভবিষ্যৎ ছিল অন্ধকার। একজন বাবা হিসেবে আমি কি ভুল করেছিলাম? না আঙ্কেল, আপনি ভুল ছিলেন না। আপনার দুশ্চিন্তাটা সঠিক ছিল, কিন্তু আপনার সেই অবহেলাই আমাকে জেদ জুগিয়েছে। আজ আমি একটা সফটওয়্যার ফার্মের লিড ইঞ্জিনিয়ার। আমার নিজের ছোট্ট একটা ফ্ল্যাট আছে। আমি আজ আপনার মেয়ের হাত ধরার যোগ্যতা অর্জন করেছি। ওগো, দেখো ছেলেটা কত বদলে গেছে। ওর চোখে সেই আগের চঞ্চলতা নেই, আছে এক বুক গভীরতা। আমরা কি পারি না এই জেদটা ছেড়ে ওদের সুখের কথা ভাবতে? কিন্তু কালকের সেই পরিবারকে আমি কি বলবো? তারা তো কোনো দোষ করেনি। তাদের সামনে আমি দাঁড়াবো কোন মুখে? তারা সম্ভ্রান্ত লোক। এই অপমান কি তারা সইবে? আঙ্কেল, আমি জানি এটা কঠিন, কিন্তু একটা ভুল বিয়ে হওয়ার চেয়ে একটা বিয়ে ভেঙে যাওয়া অনেক ভালো। আপনি যদি অনুমতি দেন, আমি নিজেই ওই পাত্রের সাথে কথা বলবো। আমি ওকে সব বুঝিয়ে বলবো। একজন মানুষ হিসেবে তিনি নিশ্চয়ই বুঝবেন যে জোর করে কাউকে পাওয়া যায় না। বাবা প্লিজ, শুধু একবার বলো যে তুমি আমাদের সাথে আছো। আমরা সব সামলে নেব। তুমি পাশে থাকলে আমার আর কোনো ভয় নেই। তুমি কি সত্যিই আমার মেয়েকে সারা জীবন এভাবে আগলে রাখতে পারবে তানভীর? ওর সব জেদ, সব পাগলামি সহ্য করতে পারবে তো? আঙ্কেল, আমি এই 3 বছরে শিখেছি যে নীলা ছাড়া আমার জীবনের কোনো মানে নেই। আমি কথা দিচ্ছি, ওর চোখের এক ফোঁটা জলও আমি মাটিতে পড়তে দেব না। ও আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকবে। ম্লান হেসে, ঠিক আছে, আমি হার মানলাম। আসলে আমি হারিনি, হেরেছে আমার আভিজাত্যের অহংকার। আমি চাই আমার মেয়েটা অন্তত প্রাণ খুলে হাসুক। নীলা, তোর এই পছন্দের পাগলামিটাই হয়তো ঠিক ছিল। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তুমি জানো না আজ আমি কত খুশি। আমি জানতাম তুমি আমাকে কোনোদিন ফিরিয়ে দেবে না। যাও, অনেক নাটক হয়েছে, এবার দুজনে ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তানভীর, তুমি আজ এখানেই খাবে। আমরা সবাই মিলে আলোচনা করব কিভাবে এই পরিস্থিতি সামলানো যায়। সবাই যখন হাসাহাসি আর আলোচনা শুরু করলো, আমি তখন ড্রয়িং রুমের জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকালাম। বৃষ্টি থেমে গেছে। ল্যাম্পপোস্টের আলোয় ভেজা রাস্তাটা চকচক করছে। নীলা আমার পাশে এসে দাঁড়ালো। ওর হাতে সেই নীল খামটা এখনও শক্ত করে ধরা। ও সেটা আমার দিকে বাড়িয়ে দিল। এই নাও তোমার চিঠি। এটার কাজ শেষ। এখন থেকে আর চিঠির দরকার হবে না, কারণ এখন থেকে তুমি সারাক্ষণ আমার সামনেই থাকবে। এই খামটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে নীলা। এটা আমাদের সেই বিরহের সাক্ষী, যা আমাদের ভালোবাসাকে আরও মজবুত করেছে। বিশ্বাস করো তানভীর, যখন ক্যাফে থেকে বের হচ্ছিলাম তখনও ভাবিনি আমরা আজ এই ড্রয়িং রুমে একসাথে দাঁড়িয়ে থাকব। তুমি আজ সত্যি আমার হিরো হয়ে গেলে। হিরো আমি নই নীলা, হিরো আমাদের ভালোবাসা, যে ভালোবাসা আমাদের হার মানতে দেয়নি। চলো এবার এক নতুন জীবনের গল্প শুরু করা যাক। নীল খামের সেই বিষণ্ণতা কাটিয়ে আজ চারিদিকে লাল রঙের আভা, বাড়ি ভর্তি মানুষ, সানাইয়ের সুর আর কাঁচা ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। গত কয়েকটা দিন যেন ঝড়ের বেগে কেটে গেল। তানভীর নিজে গিয়ে সেই পাত্রের পরিবারের সাথে কথা বলেছিল। তারা প্রথমে ক্ষুব্ধ হলেও তানভীরের সততা দেখে শেষমেশ সরে দাঁড়িয়েছে। আজ আমাদের বিয়ের রাত। আমি আয়নার সামনে দাঁড়িয়ে শেরওয়ানির বোতাম আটকাতে আটকাতে আমার অনেক আগের এক বন্ধুকে বলছি, জানো বন্ধু, নিজের বিয়েতে নিজেই এত নার্ভাস হব কখনো ভাবিনি। হাত পা যেন বরফ হয়ে আসছে। আরে বেটা, 3 বছর যার জন্য অপেক্ষা করেছিস, আজ সে তোর হতে যাচ্ছে। নার্ভাস হওয়ার কিছু নেই, শুধু হাসি মুখে স্টেজে যা। বিয়ের স্টেজে বসা থেকে শুরু করে কবুল বলা পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। লাল বেনারসি, কপালে চন্দন আর নাকে নলক পরা নীলা যখন আমার পাশে এসে বসল, মনে হলো জগতের সমস্ত আলো আজ আমার পাশে এসে জড়ো হয়েছে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে আমরা যখন আমাদের নতুন সাজানো ঘরে একা হলাম, তখন রাত প্রায় শেষ হয়ে আসছে। আমি দরজা বন্ধ করে ধীর পায়ে
নীলার সামনে এসে দাঁড়াই। বিশ্বাস করো নীলা, আমার এখনও মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন। আমি হয়তো একটু পরেই ঘুম থেকে জেগে দেখব আমি সেই একলা ক্যাফেতে বসে আছি। তবে আমি তোমাকে একটা চিমটি কেটে দেই, স্বপ্ন হলে তো ভেঙে যাবে। দেখো তানভীর, আমি সত্যিই তোমার সামনে, তোমার নীলা আজ শুধুই তোমার। আমি নীলার দুহাত নিজের হাতের মুঠোয় নেই। তোমার দুহাত দুটো আজ অনেক বেশি উষ্ণ। বিয়ের আসরে যখন তোমার হাত ধরলাম মনে হচ্ছিল আমি যেন কোনো হারানো রাজ্য ফিরে পেয়েছি। আর আমি ভাবছিলাম ওই ক্যাফের কথা, যদি সেদিন তুমি আমার পথ আগলে না দাঁড়াতে, তবে আজ এই লাল শাড়িটা আমার কাছে কাফনের কাপড়ের মতো মনে হতো। তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো তানভীর। না নীলা, আমরা দুজনেই দুজনকে বাঁচিয়েছি। আমাদের ভালোবাসা আমাদের এই দিনটা উপহার দিয়েছে। এখন থেকে আর কোনো নীল খাম থাকবে না, থাকবে না কোনো দূরত্ব। আমি আলতো করে তানভীরের শেরওয়ানির কলার টেনে বলি, আচ্ছা ওই নীল খামটা কোথায় রেখেছো? ওটা কিন্তু আমার চাই, ওটা আমাদের এই দীর্ঘ লড়াইয়ের স্মৃতি। আমি আলমারি থেকে সেই ভাঁজ করা খামটা বের করি। ওটা আমি একটা ফ্রেম করে রাখব, যাতে আমাদের সন্তানরা কোনোদিন বড় হয়ে দেখে যে তাদের মা বাবার ভালোবাসাটা কতটা জেদি ছিল। তুমি বড্ড বেশি ভাবো। আচ্ছা তানভীর, তুমি কি সত্যি সারা জীবন এভাবেই আমাকে আগলে রাখবে, যেমনটা বাবার সামনে দাঁড়িয়ে বলেছিলে? নীলাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরি। আমি হয়তো নিখুঁত স্বামী হতে পারবো না নীলা, কিন্তু আমি কথা দিচ্ছি পৃথিবীর সব ঝড় আসার আগে আমার উপর দিয়ে যাবে। তোমার হাসি খুশি মুখটা দেখাই হবে আমার প্রতিদিনের কাজ। আমি তোমাকে অনেক ভালোবাসি তানভীর, আজকের এই রাতটা যেন কোনোদিন শেষ না হয়। আমি নীলার কপালে আলতো করে চুমু দেই। রাত শেষ হবে নীলা, কিন্তু আমাদের এই নতুন গল্পের শুরুটা কখনো শেষ হবে না। আজ থেকে আমাদের প্রতিটা দিন হবে ভালোবাসার। বাইরে তখন ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। জানালার পর্দা সরিয়ে দেখলাম আকাশটা আজ একদম পরিষ্কার। কোনো মেঘ নেই, কোনো বৃষ্টির ভয় নেই। নীলাভ আমার কাঁধে মাথা রাখল। আমাদের জীবনের সেই অসম্পূর্ণ গল্পটা আজ এক পূর্ণতা পেল। নীল খামটা এখন টেবিলের ওপর শান্ত হয়ে পড়ে আছে, কারণ তার ভেতরের শব্দগুলো এখন বাস্তবে রূপ নিয়েছে। তো বন্ধুরা, আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।